আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেনে হামলা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, কঠোর হুঁশিয়ারি দিচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এরপরে জানিয়ে দেব 3 ইসরায়েলি মুক্তির বিনিময়ে মুক্তির অপেক্ষায় রয়েছে 90 ফিলিস্তিনি, জানা গেল যত সব অজানা তথ্য। এরপরে জানিয়ে দিব ইউক্রেনের আরও এক গ্রাম রাশিয়ার দখলে নেওয়ার দাবি করছে ভ্লাদিমির পুতিন বাহিনী। অন্যদিকে জানিয়ে দেব নতুন ভূগর্ভস্থ ঘাঁটি উন্মোচন করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ঢুকছে সারিবদ্ধ ত্রাণের ট্রাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইয়েমেনে হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে, হুতিদের কঠোর হুঁশিয়ারি। ইরান সমর্থিত ইয়েমেনে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলে অবস্থানরত শত্রু বাহিনীকে সতর্ক করছেন। তারা জানিয়েছে গাজায় আসন্ন যুদ্ধবিরতির সময় ইয়েমেনে যে কোনো ধরনের হামলা হলে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এক বিবৃতিতে হুতি বাহিনী জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির সময় যদি ইয়েমেনে কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তাহলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে এবং এর জবাব দেবে। এতে কোনো সীমা বা লাল লাইন মানা হবে না। হুতি বাহিনী আরও বলছে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইয়েমেনে হামলা চালানো হলে তারা কঠোর সামরিক পদক্ষেপ নেবে। এই অভিযানে আক্রমণকারী বাহিনীকে টার্গেট করা হবে এবং প্রতিক্রিয়া হবে সীমাহীন। গাজা যুদ্ধবিরতির সময় ইয়েমেন ও লোহিত সাগর অঞ্চলে এমন হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। হুতিদের এই হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। এদিকে 3 ইসরায়েলি মুক্তির বিনিময়ে 90 ফিলিস্তিনি মুক্তির অপেক্ষায়, জানা গেল এবার অজানা সব তথ্য। দীর্ঘ 15 মাসে ইসরায়েলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। স্থানীয় সময় বেলা 11:15 থেকে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে এই দিন 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে হামাসের হাতে থাকা 3 বন্দীর মুক্তির বিনিময়ে 90 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন, যাদের মধ্যে 69 জন নারী বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দী হলেন মাহমুদ আলিওয়াত নামে 15 বছরের এক কিশোরী। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন 62 বছর বয়সী খালিদা, যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এর একজন শীর্ষ নেতা। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে তার বারবার গ্রেফতার হওয়াটা অসহিংস রাজনৈতিক বিরোধীদের উপর ইসরায়েলের দমন নীতিরই অংশ। এছাড়া মুক্তি পেতে যাচ্ছেন ডালাল খাসেব নামে 53 বছর বয়সী এক নারী, যিনি প্রয়াত হামাস নেতা সালেহ আরৌরির বোন। সালেহ আরৌরি 2024 সালের জানুয়ারিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। মুক্তিপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন 68 বছর বয়সী আবলা আরদেল রাসুল। তিনি ফিলিপ নেতা আহমদ সাদাতের স্ত্রী। আহমদ সাদাতের বিরুদ্ধে 2001 সালে ইসরায়েলের পর্যটন মন্ত্রী রেহাবাম হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযোগ আনা হয়। তিনি 30 বছর ধরে সাজা খাটছেন। এদিকে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া বন্দীদের তালিকায় অন্তত 12 জন যুবক এবং নাবালক রয়েছেন, যাদের মধ্যে কিছু সংখ্যক বয়স 19 বছরের কম। আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন অনেক শিশু এবং নাবালক ইসরায়েলি বাহিনীর প্রতি পাথর নিক্ষেপের অভিযোগে আটক হয়েছেন। তিনি বলেন, আমরা এখানে অপেক্ষাকৃত কম সাজাপ্রাপ্তদের কথা বলেছি। বন্দীদের তালিকায় শত শত নাম উল্লেখ করা হয়েছে, যাদের অধিকাংশকেই প্রশাসনিক আদেশে আটক করা হয়েছে। আর এটি মূলত ইসরায়েলি দমন নীতির একটি অপকৌশল, যা কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখার জন্য ব্যবহৃত হতো। আর এই প্রশাসনিক আটকাদেশ বারবার নবায়ন করা হয়। এদিকে ইউক্রেনের আরও এক গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। রাশিয়ার সেনারা ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করে নিয়েছে। দেশটির পূর্ব দিকে দোনেস্ক অঞ্চলের দখল করা একটি গ্রাম ভোজদভিজেঙ্কা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার ইউক্রেনের আরও 2টি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেস্ক অঞ্চলের পকরোভস্ক ও কোরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। এই অঞ্চলে গত কয়েক মাস ধরে চলছিল যুদ্ধ। শনিবার দোনেস্ক অঞ্চলে বসতি দখল করেছেন রাশিয়ার সেনারা। এটি ছোট ছোট কয়েকটি শহর নিয়ে গঠিত একটি গুচ্ছ বসতি। বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের নতুন গ্রাম এবং বসতি দখলে রাশিয়ার দাবি আলাদাভাবে যাচাই করতে পারেনি। এদিকে নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের। নতুন একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার অজ্ঞাত উপসাগরীয় স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করছে দেশটি, যা সব ধরনের শত্রুর মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। নৌঘাঁটি উপসাগরের একটি অজ্ঞাত স্থানে 500 মিটারের গভীরে নির্মিত একটি কৌশলগত গোপন ঘাঁটির অংশ বলে জানা গেছে, খবর স্কাই নিউজের। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করছেন। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসির প্রধান বলছেন, এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনা সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযান রয়েছে। তিনি আরও বলেছেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মেজর জেনারেল সালামি বলেছেন, আইআরজিসির নৌবাহিনী ব্যাপকভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরে জলসীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসির সবসময় যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে চলছে। আইআরজিসির প্রধান কমান্ডার উল্লেখ করেছেন, এই জাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর দ্বীপপুঞ্জ এবং উপকূলে অন্যান্য ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম নানা ধরনের মিশন পরিচালনার জন্য প্রস্তুত। রয়টার্স বলছে, ইরানের নেতারা উদ্বিগ্ন যে ট্রাম্প তার সর্বোচ্চ নীতি চাপের মাধ্যমে দেশটির তেল শিল্পের উপর মার্কিন নিষেধাজ্ঞা কঠোর করার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক সাইটগুলোতে আঘাত করার ক্ষমতা দিতে পারে। এই শঙ্কা থেকে মূলত নিজেদের শক্তি জানান দিচ্ছে ইরান। এই মাসের শুরুর দিকে ইরান সামরিক মহড়াও শুরু করেছেন। এদিকে গাজায় ঢুকছে সারিবদ্ধ ত্রাণের ট্রাক। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজ সকাল থেকে প্রথম ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছেন। জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে, তাদের ত্রাণবাহী ট্রাকগুলো উত্তর দিকে জিকিম এবং দক্ষিণ দিকের কেরেম শালম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছেন। অন্য কিছু ত্রাণবাহী ট্রাককে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করতে দেখা গেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এক্সপোস্টে লিখেছেন, প্রথমে যে ট্রাকগুলো প্রবেশ করতে শুরু করেছে তাতে গমের ময়দা এবং জরুরি খাদ্য সহায়তা রয়েছে। 2023 সালে 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজাবাসী অনেকটাই ত্রাণের উপর নির্ভরশীল। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিদিন গড়ে মাত্র 40টি ত্রাণের ট্রাক গাজায় সহায়তা নিয়ে যেত। যুদ্ধের শুরুর দিকে প্রতিদিন প্রায় 500টি ট্রাক গাজায় প্রবেশ করত। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রতিদিন 600টি ট্রাক গাজায় প্রবেশ করার কথা রয়েছে। UNRWA এক্সের এক পোস্টে জানিয়েছে, আমাদের কাছে গাজায় পাঠানোর জন্য 4000 ট্রাক সাহায্য প্রস্তুত রয়েছে, যার মধ্যে অর্ধেকই খাদ্য ও ময়দাবাহী ট্রাক। 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যেখানে প্রায় 1200 মানুষ নিহত হয়। এ সময় 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। পরে ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এই হামলায়।